আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, আজকে আমরা কি পড়বো স্যার? টপিকটা হলো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। স্যার, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব তো স্যার ওই যে কাকে বলে, এগুলো স্যার বইয়ে লেখা আছে স্যার। ওই যে কোনোটার পরে অবজেক্ট বসে, কোনোটার পরে অবজেক্ট বসে না। তো স্যার সংজ্ঞা তো স্যার আমরা জানি। আমার একটা প্রশ্ন আছে স্যার। কি কি প্রশ্ন? তোমার কি প্রশ্ন বলো, আমি সলভ করবো আজকে, সব প্রশ্ন সলভ করবো, বলো। স্যার, প্রশ্নটা হলো এই যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্বকে স্যার ট্রানজিটিভ কেন বলে স্যার, আর ইনট্রানজিটিভ ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব কেন বলে স্যার? এটা স্যার আমার জানতে হবে স্যার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঠিক এইমাত্রই আপনাদের সামনে যে একটা প্রশ্ন হাজির হলো যে ট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভ ভার্ব কেন বলা হয় এবং ইনট্রানজিটিভ ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব কেন বলা হয়। এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা সম্পর্কে আপনারা যারা এই গ্রামার পড়েছেন এখন পর্যন্ত, তারা অনেকেই ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব কি এটা আপনারা জানেন, কিন্তু কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটা জাগেনি যে কেন এটাকে ট্রানজিটিভ বলে এবং কেন এটাকে ইনট্রানজিটিভ বলে? এবং আজকে আমি আপনাদেরকে এই টপিকটাতেই প্রমাণ করে দিব যে যদি বুঝে পড়া যায় তাহলে কিন্তু অনেক মুখস্থ করা জিনিসও শুধু একটা সিম্পল লজিকে বুঝে অনেক কিছু শেষ করে ফেলা যায়। এবং এই ট্রানজিটিভ ভার্বকে কেন ট্রানজিটিভ ভার্ব বলা হয় আর ইনট্রানজিটিভ ভার্বকে কেন ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়, এই জিনিসটা যদি আপনারা বুঝেন তাহলে এই যে ভার্বের যে লিস্টগুলো মুখস্থ করা, এই জিনিসটা আপনাকে আর করতে হবে না। তাহলে এটা জানতে হলে অবশ্যই আমাদেরকে আগে বুঝতে হবে যে ট্রানজিটিভ কথাটার মানে কি, ইনট্রানজিটিভ কথাটার মানে কি, এবং তারও আগে ট্রানজিট শব্দটার মানে কি। এই ট্রানজিট শব্দটা বলতে আমরা কি বুঝি? ট্রানজিট শব্দটার কয়েকটা মানে আছে। নাউন হিসেবে ট্রানজিট কথাটার একটা মানে আছে, ভার্ব হিসেবে ট্রানজিট কথাটার মানে আছে। যেহেতু আমরা আজকে ভার্বের কথা নিয়ে আলোচনা করতেছি, তো ভার্বের ব্যাপারে আলোচনা করব। ট্রানজিট ভার্ব হিসেবে যে অর্থটা, সেটা হলো টু পাস ওভার। আমি যদি বলি ট্রানজিট মানে টু পাস ওভার, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাস করা, কোনো কিছু পাস করা। ঠিক আছে, আপনারা ট্রানজিট কথাটা কোথায় কোথায় শুনেছেন? ধরেন যারা প্লেনে ভ্রমণ করেছেন আপনারা অবশ্যই অবশ্যই ট্রানজিট কথাটার মানে শুনেছেন। যখন আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই তখন মাঝখানে আমাদের কোথাও থামতে হয়, এই জায়গাটাকে আমরা বলি ট্রানজিট। মাঝখানে কোনো একটা এয়ারপোর্ট, কোনো একটা দেশে থামতে হয়, এই দেশ হয়ে তারপরে ওই দেশে যাইতে হয়, তো এই জায়গাটাকে, মাঝখানের এই জায়গাটাকে বলে ট্রানজিট। ঠিক আছে, আবার আপনারা বর্তমানে অনলাইনে এই লকডাউনের কারণে অনেকেই অনলাইনে অনেক কিছু কিনছেন, তো আপনারা অনলাইনে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপে কিন্তু আপনারা ট্রানজিট কথাটা পেয়ে থাকবেন যে যখন কোম্পানি থেকে আপনাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি করে দেওয়া হয়, আপনার বাসায় আসার আগ পর্যন্ত যে যে মানে প্রসেসটা, সেটাকে বলে ট্রানজিট। মানে মাঝখানের যে অংশটা, মানে অন দা ওয়ে, এই কথাটার বিকল্প হিসেবে ব্যবহার করা হয় ট্রানজিট। ঠিক আছে, তো আসলে আপনারা এই দুইটা থেকে আসলে কি বুঝেন? জিনিসটা হলো মাঝের যে জায়গাটা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে মাঝের যে জায়গাটা, সেই জায়গাটাকে বলে ট্রানজিট। এবং এই ট্রানজিট কথাটার সাথে কিন্তু আমাদের ট্রানজিটিভ ভার্বের একেবারে ডিরেক্ট সম্পর্ক আছে, এবং এটা আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব আমরা তখনই একটা ভার্বকে বলবো যখন সে একটা থেকে আরেক জায়গায় তার যে ভার্বের অ্যাকশন, সেই অ্যাকশনটাকে পাস করতে পারে কি পারে না, এটার উপর ভিত্তি করে। আপনারা কথাটা আরেকটু ভালো করে শুনেন, একটা ভার্বকে আমরা ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ তখনই বলবো যখন একটা ভার্বের অ্যাকশন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাচ্ছে বা পৌঁছাচ্ছে না, এটার উপর ভিত্তি করে। আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন। আমি বোর্ডে আপনাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি, একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে ট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভ বলা হয় এবং ইনট্রানজিটিভ ভার্বকে ইনট্রানজিটিভ বলা হয়। ধরেন এটা একটা ভার্ব, যে কোনো ভার্ব, এখানে কিন্তু আমি কোনো এক্সাম্পল দিব না এবং এখানে ইংলিশ বোঝার কিছু নাই, আমি আপনাদেরকে জাস্ট একটা লজিক বোঝাবো, আশা করি কমন সেন্সের মাধ্যমে আপনারা সেটা বুঝে যাবেন। এটা একটা ভার্ব। এখন এটার অ্যাকশন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবে, কোন জায়গায় পৌঁছাবে সেটা কি অবজেক্ট, ভার্ব নাকি নাউন, প্রোনাউন, কিছু আমি বলবো না, খালি জাস্ট এতটুকু বুঝেন যে এটার অ্যাকশন যদি আরেক জায়গায় পৌঁছায়, কোথায় পৌঁছাবে একটু পরে বলতেছি, এটার অ্যাকশন আরেক জায়গায় পৌঁছাইলো। এখন এটা কিন্তু ট্রানজিট ক্রস করলো। এই যে একটু আগে আপনাদেরকে ট্রানজিটের যে উদাহরণ দিলাম,
এটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাইলো ট্রানজিট ক্রস করে। ট্রানজিট কথাটার ধরেন যে আপনি যদি সিমিলার কিছু মিনিং মানে ওয়ার্ড খুঁজেন, যেমন ধরেন যে আপনারা অবশ্যই ট্রান্সফার কথাটা শুনছেন। ট্রান্সফার মানে কি? ট্রান্সফার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা, ট্রান্সফার করা। আবার ধরেন ট্রান্সলেশন। ট্রান্সলেশন কথাটার মানে কি? এই যে আপনারা বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, ট্রান্সলেশন অনুবাদ, এক ভাষা থেকে আরেক ভাষা। এটা মানে কি? আপনি এক ভাষার ভাবকে আরেক ভাষায় প্রকাশ করতেছেন, ট্রান্সফার করতেছেন, মানে এক ভাষা থেকে আরেক ভাষায় যাচ্ছেন। এই যে আপনার যাওয়াটা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা, ট্রান্সফার বা ট্রান্সলেশন, এই কথাটার সাথে কিন্তু ট্রানজিট কথাটা ডিরেক্টলি সম্পর্ক। অতএব আপনারা ট্রান্সফার কথা দিয়ে মনে রাখার চেষ্টা করেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায়, যদি সেটা যাইতে পারে তার মানে এটা ট্রানজিট ক্রস করছে এবং এটা হবে ট্রানজিটিভ ভার্ব। এবং যদি এটা যাইতে না পারে তাইলে সে ট্রানজিট ক্রস করে নাই, ট্রান্সফার করতে পারে নাই, সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। মানে আশা করি এইটাতে আসলে ইংরেজি বোঝার কিছু না, এটা সিম্পল লজিক বুঝাইলাম। আশা করি এটা সবাই বুঝছেন। এবং এটা যদি বুঝে থাকেন, এখন আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে, সেন্টেন্সের মাধ্যমে এই জিনিসটা টোটালি ক্লিয়ার করে দিব এবং আপনারা বুঝতে পারবেন যে এতদিন আপনারা এই ভার্ব বা এই লিস্ট শুধু মুখস্থই করে আছেন, জিনিসটা বুঝেন নাই। ঠিক আছে, এখন আপনারা বোর্ডে কতগুলো এক্সাম্পল দেখতেছেন। আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি। এই এক্সাম্পলটা একটু আগে যে আলোচনা করেছিলাম, সেই আলোচনার মাধ্যমে, আলোচনার উপর ভিত্তি করে আপনাদেরকে বুঝাই দিব যে কোন ভার্বগুলা ট্রানজিটিভ আর কোন ভার্বগুলা ইনট্রানজিটিভ। আমাদের মুখস্থ করার দরকার নেই যে এটা ট্রানজিটিভ ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এইভাবে মুখস্থ করার কোনো দরকার নাই। আমাদের অর্থটা বুঝতে হবে যে ভার্ব তার অ্যাকশনটা কি আরেকজনের উপর ট্রান্সফার করলো কিনা। আমাদের এটি কিন্তু মেইন টার্গেট ছিল যে ভার্ব তার অ্যাকশন ট্রান্সফার করতে পারলো কি পারলো না। ঠিক আছে, তো আমরা এখানে দেখি আই হ্যাভ অর্ডার্ড, মানে আমি অর্ডার করেছি, মানে আমি আদেশ করেছি বা আমি কোনো কিছু, অর্ডারের অর্থ আদেশও হইতে পারে, আবার এমনও হইতে পারে আমি দোকান থেকে কোনো কিছু অর্ডার করছি, এরকমও হইতে পারে। তো মানে এইখানে এখন যে বললো আমি অর্ডার করেছি, তো এইখানে সেন্টেন্সটা কি কমপ্লিট কিনা বা এই অর্ডারের অ্যাকশনটা কি আরেক জায়গায় ট্রান্সফার হয়েছে কিনা, এটা আমাদের দেখতে হবে। তো আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে এই যে আমি একটা কিছু অর্ডার করলাম বা আমি কাউকে অর্ডার করলাম, তো এই জিনিসটা যদি আমি চিন্তা করি যে আমার এই অর্ডারের অ্যাকশনটা ট্রান্সফার হয়েছে কিনা, তাইলে কি হবে? অবশ্যই আমার অর্ডারের অ্যাকশনটা কিন্তু ট্রান্সফার হয়েছে। হয় আমি কিছু অর্ডার করেছি অথবা আমি কাউকে অর্ডার করেছি। আমার অর্ডারের কিন্তু একটা অ্যাকশন কোনো কিছুর উপর বা কারো উপর পড়েছে। ঠিক আছে, এর জন্য এই যে অর্ডার, এই অর্ডারের সাথে অবশ্যই আমার কিছু বসাইতে হবে। অর্ডার সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট না। ধরেন আমি অনেক কিছুই বলতে পারি যে আই হ্যাভ অর্ডার্ড এ পিৎজা। এটার যে প্রোনাউন্সিয়েশনটা পিজা না, এটার প্রোনাউন্সিয়েশন হবে পিৎজা, পিৎজা, পিৎজা। তো আই হ্যাভ অর্ডার্ড এ পিৎজা। এখন এইখানে এই যে আমার অর্ডার, এই অর্ডারের অ্যাকশনটা কিন্তু পিৎজার উপর পড়েছে, মানে এই সেন্টেন্সে অর্ডারের অ্যাকশনটা কিন্তু পিৎজার উপর পড়েছে। ঠিক আছে, আবার আমি দেখি যে হি কিল্ড, সে মেরে ফেলেছিল। এখন স্বাভাবিকভাবে আমি যদি মারি কাউকে বা কেউ যদি কাউকে মারে অবশ্যই, বা কোনো কিছুকে মারে এরকম যদি হয়, তাইলে কিন্তু সে তার যে মারাটা ওইখানেই কিন্তু অ্যাকশনটা শেষ হয়ে যায়নি। তার মারার অ্যাকশনটা কিন্তু কোনো কিছুর উপর বা কারো উপর পড়েছে। মানুষও মারতে পারে, আবার মশাও মারতে পারে। তো জিনিসটা হলো সে কিন্তু মানে তার মারার অ্যাকশনটা কিন্তু আরেকজনের উপর বা কোনো কিছুর উপর মানে পড়েছে। এইখানে ধরেন যে আমি যদি বলি যে হি কিল্ড হিজ ব্রাদার, ধরেন আসলে মানে ভাই ভাইকে মারছে কি মারে নাই সেটা পরের ব্যাপার, মানে এই কিল্ডের অ্যাকশনটা কিন্তু আরেকজনের উপর পড়লো, হিজ ব্রাদার। ঠিক আছে, আপনি কিন্তু এই কিলটা শুধু রেখে দিতে পারবেন না, কারণ কিল্ডের একটা অ্যাকশন আছে, আপনাকে সেই অ্যাকশনটা দেখাইতে হবে। এরপরে হলো আইস, মানে আমি দেখেছিলাম। এখন আমি কোনো কিছু দেখেছিলাম বা কাউকে দেখেছি, আমার যে দেখাটা, এই দেখাটা কিন্তু মানে আমার মানে সেন্টেন্সটা কিন্তু কোনো কমপ্লিট হলো না, আমার অ্যাকশনটা কিন্তু অর্ধেক রয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু হয় কোনো কিছু দেখছিলাম বা কাউকে দেখেছিলাম। ঠিক আছে,
এখন ধরেন যে আপনারা যদি বলেন যে এইখানে আই স মানে আর কিছু দেওয়ার এখানে দরকার নাই, তাহলে এটা কিন্তু লজিক্যাল হইলো না। কারণ আপনি যে দেখেছেন, আপনি অবশ্যই কাউকে দেখেছেন বা কোনো কিছু দেখেছেন, তাই না? আপনার কিন্তু এইখানে অবশ্যই কোনো না কিছু বা কাউকে এখানে কিছু বসাইতে হবে, ঠিক আছে? তা আপনি এখানে ধরে দেন যে আই স এ ঘোস্ট, ধরেন মানে ভূত দেখেছিলাম আর কি, মানে আসলে ভূত বলতে কিছু নাই, তো আই স এ ঘোস্ট। তো এই যে মানে অবশ্যই কিন্তু আমার এই স এর যে অ্যাকশনটা, এটা কিন্তু কোনো কিছুর উপর পড়লো। তারপরে ধরেন বাংলাদেশ ডিফিটেড, ধরেন যে বাংলাদেশ ডিফিটেড, ধরেন ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ ডিফিটেড যদি আমি বলে ছেড়ে দেই, তাহলে কি আমার সেন্টেন্সটা হইলো? ক্রিকেট খেলার ক্ষেত্রে ধরেন যে বাংলাদেশ হারিয়েছিল, তে বাংলাদেশ, আপনার অবশ্যই বাংলাদেশ হারিয়েছিল ক্রিকেট ম্যাচে, কাকে হারিয়েছে? আপনার একটা প্রশ্ন কিন্তু আসে যে আপনি যে হারিয়েছিল, এই হারানোর যে অ্যাকশনটা, এটা কিন্তু বাংলাদেশ নিজেকে নিজে হারায় নাই। বাংলাদেশ একা একা মাঠে খেলতেছে, নিজেরাই খেলতেছে, ব্যাট করতেছে, নিজেরাই নিজেকে হারাচ্ছে, এরকম না। অবশ্যই আর তাদের হারানোর অ্যাকশনটা আরেকজনের উপর পড়েছে, তাই না? তো এইখানে ধরেন যে ডিফিটেড অস্ট্রেলিয়া, ঠিক আছে? তো এখন এই ডিফিটেড এর যে অ্যাকশনটা, এটা কিন্তু অস্ট্রেলিয়ার উপর পড়েছে। মানে আপনারা দেখতে পারলেন কিনা যে কয়টা সেন্টেন্স, এটা কিন্তু অবশ্যই যে ভার্বটা থাকে, যে অর্ডার একটা ভার্ব, এই ভার্বের অ্যাকশনটা গিয়া কিন্তু পিজাতে পড়লো। আবার কিল্ড, ঠিক আছে, কিল্ড এর অ্যাকশনটা কিন্তু মানে অবশ্যই সে কাউকে না কোনো কিছুকে মেরেছে, তাহলে কিন্তু ব্রাদারের উপর পড়লো এই সেন্টেন্সে। আবার স এর অ্যাকশনটা কিন্তু ঘোস্টে পড়লো। আবার এই ডিফিটেড, এটাও ভার্ব, ভার্বের অ্যাকশনটা কিন্তু পড়লো। তার মানে কিন্তু মানে প্রতিটা ভার্বেরই কিন্তু একটা অ্যাকশন আছে এবং অ্যাকশনটা কিন্তু আরেক জায়গায় যাচ্ছে, এইটা মাথায় রাখবেন। এইখানে দেখেন কিছু উদাহরণ, ধরেন প্রথম উদাহরণটা হি স্মাইলস। এখন এই হি স্মাইলস মানে সে হাসে। এখন তার হাসার অ্যাকশনটা কি আরেকজনের উপর পড়ছে? মানে জিনিসটা, আমি হাসতেছি, আমার হাসার অ্যাকশন কি কোনো কিছুর উপর পড়বে? আপনি সারাদিন হাসতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার হাসার অ্যাকশন কি কোথাও পড়বে? তো আমি আগের স্লাইডেই কিন্তু একটু আগে বলেছিলাম যে ভার্বের অ্যাকশনটা কি আরেক জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না, এই জিনিসটা আমাদের দেখতে হবে। তো স্মাইলের কিন্তু আসলে কোনো অ্যাকশন যাচ্ছে না কোথাও, মানে স্মাইলের কোথাও অ্যাকশন যাচ্ছে? অ্যাকশন কিন্তু যাচ্ছে না। এবং হি স্মাইল সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ, এইখানে কিন্তু আমার আর কিছু যোগ না করলেও চলে। যোগ আপনি করতে পারেন, সেটা আমি একটু পরে দেখাচ্ছি কি কি আপনি যোগ করতে পারেন, বাট আলটিমেটলি আপনি যোগ না করলেও কিন্তু চলে। তার মানে এটা কিন্তু কোনো অ্যাকশন ট্রান্সফার হচ্ছে না। হি ইজ ডান্সিং, সে নাচতেছে, তে তার নাচার মানে এইতে সে নাচতেছে, এইটার কি অ্যাকশন কার উপর পড়েছে, বা সেন্টেন্স কি এটা কমপ্লিট কিনা, সম্পূর্ণ কিনা, এটা আমাদের বুঝতে হবে। যে এই ডান্সিং এর কোনো অ্যাকশন কিন্তু কোথাও যাচ্ছে না, ঠিক আছে? সে কিছু ডান্স করতেছে না বা কাউকে ডান্স করতেছে না, এটা কিন্তু মানে আসলে কোনো মানে ইনকমপ্লিট সেন্টেন্স না। তারপর উইন্ড ব্লোজ, বাতাস বয়ে যায়, বাতাস কিন্তু বয়ে যায়, এটাই বইতেই থাকে। বাতাস, বাতাস একাই বয়, বাতাস কি কাউকে নিয়ে বয় নাকি? বাতাস একাই বয়। তো এই যে মানে উইন্ড ব্লোজ, এই ব্লো যে এখানে একটা ভার্ব, এই ব্লো এর কোনো অ্যাকশন কিন্তু কোথাও যাচ্ছে না, মানে কোনো কিছুর উপর পড়তেছে না। তো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যে ভার্বের অ্যাকশনটা কিন্তু এইখানেও পড়তেছে না। আবার ধরেন যে উই ক্রাইড, আমরা কানলাম বা আমরা কেঁদেছিলাম। তো আমরা যে কেঁদেছিলাম, এই আমাদের কাদার অ্যাকশন কি কোথাও পড়েছে? আমাদের কাদার অ্যাকশন কিন্তু কোথাও পড়ে নাই। তাইলে এই যে সেন্টেন্স গুলা দেখলেন, এই সেন্টেন্স গুলার যে ভার্ব গুলা, যে স্মাইল, ডান্স, ব্লো, ক্রাই, এগুলার কিন্তু অ্যাকশন কোনো কিছুর উপর পড়ে না এবং এগুলা কিন্তু নিজেদের উপরই নিজেরা কমপ্লিট। এখন আপনারা এইখানে কিছু ভার্ব দেখলেন যাদের মানে কোনো না কোনো কিছু প্রয়োজন হয়, যেটার অ্যাকশন তারা ট্রান্সফার করবে সেইটার উপরে। কিসের উপরে আমি এখনো কিন্তু যাই নাই, আমি কিন্তু গ্রামারের মানে ভিতরে এখনো ঢুকি নাই, ঠিক আছে? তা আপাতত যেটা বুঝেন যে এদের অ্যাকশন কিন্তু ট্রান্সফার হচ্ছে, আর এদের অ্যাকশন কিন্তু আমরা ট্রান্সফার হচ্ছে না, ঠিক আছে? তো আমরা সাধারণত যেটা একটু আগে বলেছিলাম যে আগের স্লাইডে, যদি অ্যাকশন ট্রান্সফার হয় মানে ট্রানজিট ক্রস করে, এটা মাথায় রাখবেন, ট্রানজিটের চিত্রটা মাথায় রাখবেন, যে যদি ট্রানজিট ক্রস করে তাইলে সেগুলো হবে ট্রানজিটিভ ভার্ব।
যদি ট্রানজিট ক্রস করে, মানে তাইলে এই সবগুলা ভার্ব হলো ট্রানজিটিভ ভার্ব। এবং যদি ট্রানজিট ক্রস না করে এবং যদি কারো উপর অ্যাকশন না যায়, তাইলে সেইটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। মানে খুব সিম্পল একটা জিনিস, মানে যদি অ্যাকশনটা আরেকজনের উপর যায় তাহলে সেটা হলো ট্রানজিটিভ, আর যদি অ্যাকশনটা আরেকজনের উপর না যাইতে পারে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। এখন আপনারা বইয়ে কি পড়ছেন, এখন আমরা আসি বইয়ের কথা নিয়ে, যে আমরা বইয়ে কি সংজ্ঞাটা পড়ছি। এতক্ষণ কিন্তু আমি কোনো বইয়ের সংজ্ঞা পড়াচ্ছি না, ঠিক আছে? বইয়ের সংজ্ঞা আমি এখন দিব, যে স্বাভাবিকভাবে যে ভার্ব এটার পরে অবজেক্টের প্রয়োজন হয়, ঠিক আছে, অবজেক্ট বসে, সেটা ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের পরে অবজেক্ট বসে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট কি, এটাও আমি আপনাদেরকে কিন্তু আমার সেন্টেন্সের যে পার্টগুলা ছিল, সাবজেক্ট, প্রেডিকেট, ভার্ব, অবজেক্ট, সেইখানে কিন্তু আমি ডিটেইলে বুঝিয়ে দিয়েছি। এবং ওইখানে একটা ট্রিকও বলেছিলাম যে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন তাইলে কিন্তু অবজেক্ট পাবেন, ঠিক আছে? তো আমাদের এইখানে যে জিনিসটা আছে, যে আপনাদের বুঝতে হবে যে আই হ্যাভ অর্ডার, আমি অর্ডার করেছি কি, পিজা। হি কিল্ড, কি বা কাকে, হিজ ব্রাদার, তার ভাইকে। আই স এ ঘোস্ট, আমি দেখেছিলাম। যদি উত্তর হয় তাহলে প্রশ্ন কি হবে, আমি কি দেখেছিলাম, তাহলে অবশ্যই এটা অসম্পূর্ণ এবং আমি ভূত দেখেছিলাম, ঠিক আছে? বাংলাদেশ হারিয়েছিল, কি হারিয়েছিল, উত্তর পাওয়া যায় না, কিন্তু কাকে হারিয়েছিল, অস্ট্রেলিয়াকে। তাহলে এইখানে কিন্তু এটা অবজেক্ট। প্রতিটা জিনিসেরই কিন্তু আমার অবজেক্ট আছে, প্রতিটা ভার্বের কিন্তু অবজেক্ট আছে, তাই এটা ট্রানজিটিভ ভার্ব, বইয়ে যা পড়ানো হয়েছে। এবং এইখানে কিন্তু কিছু নাই কোনো ভার্বের। হি স্মাইলস, সে হাসে, কি হাসে, কাকে হাসে, নাই। হি ইজ ডান্সিং, সে নাচে, কি নাচে, কাকে নাচে। বাতাস বয়ে যায়, কি বয়ে যায়, কাকে বয়ে যায়। আমরা কেঁদেছিলাম, কি কেঁদেছিলাম, কাকে কেঁদেছিলাম। তাহলে আমার কিন্তু এখানে কোনো জায়গায় অবজেক্ট বসলো না, তাই এটা ইনট্রানজিটিভ ভার্ব। সো বইয়ে কিন্তু আপনারা এগুলা অবশ্যই দেখেছেন, অবজেক্ট বসে বসে না, এটা পড়ে এসেছেন। কিন্তু কেন অবজেক্ট বসতে হবে এখানে এবং কেন অবজেক্ট এখানে প্রয়োজন না, এই কেনর উত্তর কিন্তু আজকে আপনারা পেয়েছেন। অ্যাকশন ট্রান্সফার করতে হবে, তাই এটার অবজেক্টের প্রয়োজন এবং এর জন্য এটা ট্রানজিটিভ। ট্রানজিট ক্রস করে, এর জন্য ট্রানজিটিভ। কেন ট্রানজিটিভ? ট্রানজিট ক্রস করে, কেন অবজেক্ট বসবে, অ্যাকশন ট্রান্সফার করতে হবে। আপনি কিন্তু কেনর আনসার পাচ্ছেন। কেন অবজেক্ট বসে না, অ্যাকশন ট্রান্সফার করার প্রয়োজন পড়ে না, তাই অবজেক্ট বসে না। কেন ইনট্রানজিটিভ? ট্রানজিট ক্রস করে না, তাই এটা ইনট্রানজিটিভ। তো আশা করি আপনারা এই ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ কিন্তু বুঝতে পেরেছেন বেসিক ধারণাটা। এখন সবচেয়ে ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব আমার কেন দরকার, কেন জানা প্রয়োজন, ঠিক আছে? কেন জানা প্রয়োজন? তো কেন জানা প্রয়োজনের উত্তর হইলো যে এতক্ষণ যে উদাহরণগুলো আপনাদের দেখালাম এটা খুবই বেসিক একটা উদাহরণ। এখন আপনাদেরকে কিছু মানে ক্রিটিক্যাল উদাহরণ দেখাবো, যে উদাহরণগুলো আমরা ভুল করি। আমরা যদি এই কনসেপ্টটা মাথায় রেখে চলি যে অ্যাকশন ট্রান্সফার করা এবং অবজেক্ট বসবে কি বসবে না, তাইলে কিন্তু আমার আর ভুল হওয়ার কথা না। তারপর আমরা কিছু ভুল করি, এই ভুলগুলো আমি এখন আপনাদেরকে এই স্লাইডে দেখাবো। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমি কতগুলো উদাহরণ লিখেছি। এই উদাহরণগুলোর মধ্যে কিছু সেন্টেন্স সঠিক, কিছু সেন্টেন্স ভুল। তো আমরা যদি একটু আগে যে কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম, যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের যে কনসেপ্টটা, যে অবজেক্ট বসে, অবজেক্ট বসে না, আবার কেন বসে, কেন বসে না, তো সেই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আমরা কিন্তু এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু আমি নিজেরাই আমরা ঠিক করতে পারবো। উই ডিসকাসড অ্যাবাউট হিজ প্ল্যানস। এটা খুবই সিম্পল একটা কথা, যে আমরা তার যে প্ল্যান আছে, পরিকল্পনা আছে, সেটা সম্পর্কে মানে আলোচনা করেছিলাম। তো একটা জিনিস মাথায় রাখবেন যে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা হুবহু কিন্তু আসলে ট্রান্সলেট করা সব সময় যায় না। আমি বলবো না যে কখনোই যায় না, অনেক সময় যায়, আবার অনেক সময় কিন্তু যায় না। এই যে আমরা যারা অনুবাদ মুখস্থ করি, এই জিনিসটা আমি কেন পছন্দ করি না, কারণ ওয়ার্ড টু ওয়ার্ড
অনুবাদ করা সব সময় যায় না, এবং এই স্লাইডে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন। আমরা তার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেছিলাম, হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন, কিন্তু এই সেন্টেন্সটা ভুল। আমরা যদি সঠিক গ্রামার বুঝতাম কখনো আমি এই সেন্টেন্সটা লিখতাম না, কারণ আমি একটু আগে আপনাদেরকে যে জিনিসটা বুঝাইছি যে ডিসকাস এটা একটা ভার্ব অবশ্যই। এখন আপনাকে দেখতে হবে যে এই সেন্টেন্সটা সঠিক কি সঠিক না। কিভাবে বুঝবেন যে এই ভার্বটা কি ট্রানজিটিভ কি ট্রানজিটিভ না? আপনি এটার যে অ্যাকশনটা, এটার অ্যাকশনটা কোথায় পড়তেছে, এটার কি অ্যাকশন যাওয়া দরকার নাকি যাওয়া দরকার না, এটার অ্যাকশন কি আসলে আরেকজনের উপর পড়বে না আরেকজনের উপর পড়বে না, এটা অ্যাকশন কি অবজেক্টের উপর পড়বে না অবজেক্টের উপর পড়বে না, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ডিসকাস মানে আলোচনা করা। এখন আপনি বলবেন যে আমি যদি বলি আমরা আলোচনা করেছিলাম, তাহলে অবশ্যই আমার প্রশ্ন আসবে যে আমরা কি আলোচনা করেছিলাম। তাইলে আমার আলোচনা কিন্তু আমার ইফেক্টটা আরেক জায়গায় পড়তেছে, আমার অবজেক্টের উপর ইফেক্ট পড়তেছে। তাইলে আমার অবজেক্টের উপরটা যে ইফেক্টটা পড়তেছে, আমি অবজেক্ট বসাবো। আমি এখানে কেন একটা প্রেপোজিশন বসাইছি, কেন এই প্রিপোজিশনটা হবে না? উই ডিসকাসড হিজ প্ল্যানস, এটা অবজেক্ট। উই ডিসকাসড হিজ প্ল্যানস, এখানে অ্যাবাউট কথাটা বসবে না। আমরা অনেকেই ছোটবেলা থেকে পড়ে আসছি যে উই ডিসকাসড অ্যাবাউট হিজ প্ল্যানস, এখানে অ্যাবাউট হবে না, কারণ ডিসকাস এটা ভার্ব। আমরা আলোচনা করেছিলাম, আমরা কি আলোচনা করেছিলাম? আমরা তার পরিকল্পনা আলোচনা করেছিলাম। হ্যাঁ, বাংলায় কিন্তু আমরা বলি আমরা তার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু আসলে বাংলাটা ঠিক আছে, কিন্তু হুবহু অনুবাদ করা যাবে না। এর জন্য আমি বলি ভাই অনুবাদ মুখস্থ করেন না, বড় জায়গায় ধরা খাবেন। ঠিক আছে, আপনারা কেউ অনুবাদ মুখস্থ করেন, আপনারা জিনিসটা বুঝেন, ইংরেজিটা বুঝার চেষ্টা করেন। তাইলে অবশ্যই এই ভার্বের এই অ্যাকশনটা কিন্তু অবজেক্টে পড়ছে, এবং এই যে ট্রানজিট ক্রস করছে এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আপনাকে এটা বুঝতে হবে যে এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এর জন্য এখানে প্রেপোজিশন হবে না, ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট বসবে। আমি কিন্তু আপনাকে সেই বইয়ের সূত্র পড়াই নেই, ভার্ব প্লাস অবজেক্ট এবং ভার্ব প্লাস নো অবজেক্ট। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু আমি সূত্র পড়াই না। আমি সূত্র পড়ানোতে আসলে কিছু জায়গায় সূত্র প্রয়োজন হয়, কিন্তু সব জায়গায় যদি সূত্র মুখস্থ করি তাহলে কেমন হবে? তাহলে এত সূত্র কিভাবে মুখস্থ করবো? সো আমার সূত্র না, আমার কথা হলো ভার্বের যে অ্যাকশনটা অবশ্যই এখানে পড়ছে, তাই এখানে কোনো প্রেপোজিশন হবে না। এটা ভুল, অ্যাবাউটটা ভুল। এরপরের উদাহরণটা যাই যে দ্য আর্মি অ্যাটাকড অন দ্য টেররিস্ট। এটাও আমাদের ছোটবেলা থেকে পড়ে আসা একটা উদাহরণ, এবং এটার বাংলা হলো যে সৈন্যবাহিনীরা সন্ত্রাসীদের উপরে হামলা করেছিল। একেবারে পারফেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। ঠিক আছে, বাংলা 100% সঠিক। সৈন্যবাহিনীরা সন্ত্রাসীদের উপরে হামলা করেছিল। অ্যাটাক, হামলা করা, অন দ্য টেররিস্ট, সন্ত্রাসীদের উপরে সৈন্যবাহিনীরা, দ্য আর্মি। এই সেন্টেন্সটা ভুল, এটাও ভুল, এবং আপনাকে বুঝতে হবে কেন ভুল। অ্যাটাকড এটা ভার্ব, অবশ্যই ভার্ব। ভার্ব তো আশা করি আপনারা বুঝে ফেলছেন, চেনা কিভাবে যাবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো কিন্তু আমি আমার বেসিক্স অফ ইংলিশ ভিডিওটাতে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আপনারা যদি বলেন যে প্রশ্ন করেন যে সৈন্যবাহিনীরা হামলা করেছিল, এখন আমি যদি বলি সৈন্যবাহিনী বাদ দেন, আমি হামলা করেছি, আমি তাহলে আমার হামলার যে অ্যাকশনটা, এটা তাহলে কিন্তু আমার অ্যাকশনটা কারো উপর পড়ছে, তাই না? আমি কি মানে আমি নিজেরে হামলা করব? অবশ্যই আমি অন্য কাউকে হামলা করছি, তাই না? বা আর্মি যখন হামলা করে কারো উপর হামলা করে। তো এই কারো উপর বলতে গিয়ে আমি যখন এই অনটা ব্যবহার করি বাংলা টু ইংলিশ হুবহু ট্রান্সলেশন করতে গিয়া, সেটাই ভুল হয়। কারণ আপনাকে বুঝতে হবে যখন অ্যাকশনটা যায় কারো উপর, অবশ্যই টেররিস্ট এটা একটা অবজেক্ট, এবং অ্যাটাকের যে অ্যাকশনটা সেটা টেররিস্টের উপর পড়ছে, সন্ত্রাসীদের উপর পড়ছে। তাহলে যখন হামলা করলো অবশ্যই সন্ত্রাসীদের উপর হামলা করছে। তো অ্যাকশনটা যে গেছে, এই উপর কথাটা হুবহু আমরা যে ট্রান্সলেশন করি এখানে প্রেপোজিশন বসাইতে পারবো না, কারণ এটাও ট্রানজিটিভ ভার্ব, এবং ট্রানজিটিভ ভার্বের সব সময় অবজেক্ট সাথে বসে ভার্বের। আসলে এটা খুবই সিম্পল দুইটা উদাহরণ, এবং পরীক্ষার সময় অনেকে মানে এটা ভুল করে। অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও আসে যে প্রেপোজিশনটা কি হবে এইখানে, তখন মানুষ অন বসায় দেয়, কিন্তু ওখানে যে নো প্রেপোজিশন কথাটা আছে বা ক্রস লেখাটা আছে এটা দেখে না। মানুষ মনে করে যে অবশ্যই শূন্যস্থান আছে, একটা কিছু বসাই। আসলে এখানেও কিছু বসবে না, এই শূন্যস্থানে এখানেও কিছু বসবে না। পরীক্ষার হলে এইভাবেই আসে, যা দ্য আর্মি অ্যাটাক ড্যাশ
দ্য টেরোরিস্ট। অ্যাটাক অন দ্য টেরোরিস্ট, অন বসাই, সবাই অন বসায় এবং ভুল হয়। তো এই জিনিসটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ভুল হচ্ছে, কারণ কি আমরা কনসেপ্টটা বুঝি না, আমরা খালি মুখস্থ করি। এরপরের উদাহরণটা দেখেন, হি স ইন দ্য মিরর, সে দেখেছিল আয়নাতে, মানে আয়নাতে সে দেখেছিল। এইখানে মানে আপনি এটাকে দুই ভাবে কারেক্ট করতে পারেন। একটু খেয়াল করবেন যে আমি যদি বলি হি স, তাইলে এইখানে আমি যদি এই জিনিসটা না দেই ইন দ্য মিরর, তাহলে আপনি যদি বলেন সে দেখেছিল, তাইলে সেন্টেন্সটা কি সম্পূর্ণ হয়? এটাকে আপনাকে বুঝতে হবে। স ভার্ব, অবশ্যই ভার্ব, দেখেছিল। এখন আমি যদি দেখি, আমি অবশ্যই কিছু দেখেছিলাম, আমি কাকে দেখেছিলাম, তাই না? তাইলে এইখানে আমার যে অ্যাকশনটা ভার্বের অবশ্যই আরেকজনের উপর পড়ছে বা কোনো কিছুর উপর পড়ছে, তাইলে এইখানে কিন্তু প্রিপোজিশন হবে না। এই যে ইনটা, এই ইনটা কিন্তু এখানে হবে না। হি স দ্য মিরর, ঠিক আছে? এইটা একটা কারেক্ট সেন্টেন্স, হি স দ্য মিরর, কারণ এখানে মিরর যদি অবজেক্ট হয় তাহলে ভার্বের অ্যাকশনটা অবজেক্টের উপর অবশ্যই পড়ছে, এর জন্য এখানে প্রিপোজিশন হবে না। আরেকভাবে সলভ করা যায়, এখানে আপনারা একটু খেয়াল করেন, আমি যদি এটা আরেকভাবে সলভ করি, হি স ইন দ্য মিরর। এখন একটু খেয়াল করবেন যে এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম এটার মতোই, হি স ইন দ্য মিরর। এখন এটা তো ভার্ব, তাই না? আমি দেখাইলাম যে ভার্বের অ্যাকশনটা কিন্তু অবজেক্টের উপর পড়ছে, ঠিক আছে? ভার্বের অ্যাকশন কিন্তু অবজেক্টের উপর পড়ছে, তাইলে হি স দ্য মিরর, এটা কারেক্ট সেন্টেন্স। আমি এখানে প্রিপোজিশন ইউজ করতে পারবো না, কারণ এটা একটা ট্রানজিটিভ ভার্ব, ডাইরেক্ট অবজেক্টের সাথে বসবে, কারণ স এর ইফেক্টটা পড়ছে। এখন এইখানে যদি আমি ইন দ্য মিরর এই প্রিপোজিশনটা রাখতে চাই, তাইলে কি হবে? তাইলে অবশ্যই আমার এখানে একটা অবজেক্ট বসাইতে হবে, ভার্বের সাথে অবজেক্ট বসাইতে, প্রিপোজিশনটাকে দূরে সরাই দিয়ে। তাইলে এইখানে যদি আমি দেই হি স হিম সেলফ ইন দ্য মিরর, হিমসেলফ অবজেক্ট, তাইলে আমার কিন্তু ভার্বের অ্যাকশনটা হিমসেলফে পড়লো ইন দ্য মিরর, তখন এটা অ্যাডভার্ব হয়ে যাবে। এটা অ্যাডভার্ব জিনিসটা আমি পরে পড়াবো, এটা তখন আর অবজেক্ট থাকবে না, এটা আসলে অ্যাডভার্ব হয়ে যাবে, সেটা পরে আমরা পড়াবো। ধরেন এটা আলাদা অংশ, আমরা এখানে না যাই, এটা আলাদা অংশ, তখন হি স হিমসেলফ, তখন এটা একটা কারেক্ট সেন্টেন্স। ইন দ্য মিরর তখন একটা এক্সট্রা অংশ হিসেবে থাকবে সেন্টেন্সে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে এই স ভার্বটা যেহেতু ট্রানজিটিভ, আমি দুই ভাবে এই সেন্টেন্সটা ভুলটা ঠিক করতে পারি। একটা হলো আমি এই ইন প্রিপোজিশনটা মানে কেটে দিব, হি স দ্য মিরর, অ্যাকশনটা ডাইরেক্ট পড়ছে, কোনো সমস্যা নাই। আরেকভাবে আমি সলভ করতে পারি, সেটা হলো হি স হিমসেলফ ইন দ্য মিরর, একটা মানে ইনটাকে একটু সরায় দিয়ে আমি এখানে অবজেক্টটা নিয়ে আসলাম, হি স হিমসেলফ, তাইলে কিন্তু আমার হয়ে গেল সেন্টেন্সটা। ইন দ্য মিরর একটা এক্সট্রা অংশ সেন্টেন্সের, এক্সটেনশন, এটা কোনো সমস্যা নাই। এটা একটা অ্যাডভার্ব, এটা আমি পরে ভিডিওগুলোতে অ্যাডভার্ব যখন পড়াবো তখন দেখাই দিব যে অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি, সেগুলো পরে দেখাবো। বাট হি স হিমসেলফ অ্যাকশনটা কিন্তু আমি ট্রানজিট করে দিলাম, ঠিক আছে? এরপরের সেন্টেন্সে যাই, দ্য স্টুডেন্টস অ্যারাইভড লন্ডন। এটাও অনেক সময় আমরা ভুল করি, শিক্ষার্থীরা পৌঁছেছে লন্ডনে বা শিক্ষার্থীরা লন্ডনে পৌঁছেছে। বাংলা কিন্তু ঠিক, শিক্ষার্থীরা লন্ডনে পৌঁছেছে, ওকে। এখন আপনাদের দেখতে হবে যে অ্যারাইভড এটা কিন্তু একটা ভার্ব। এখন এই ভার্বের অ্যাকশন কি আগে যাবে কি যাবে না? তাইলে পৌঁছেছে, শিক্ষার্থীরা পৌঁছেছে, এটার কি মানে কোনো অ্যাকশন আছে? এই কাজটার কি কোনো অ্যাকশন আছে? এখন অনেকে প্রশ্ন করবেন যে হ্যাঁ, আমি প্রশ্ন করি কোথায়? কোথায় দিয়ে তো প্রশ্ন করা যাবে না ভাই, কারণ একটা ভার্বের অ্যাকশন যখন অবজেক্টে যায়, আমরা কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কোথায় দিয়ে প্রশ্ন করা যাবে না। কোথায় তো দিয়ে প্রশ্ন করলে যেটা একটা অ্যাডভার্ব হয়। আমি আবারও বললাম যে মানে কোথায়, যে ইন দ্য মিরর, কোথায়, কোথায় দেখে নিজেকে, কাছে, ইন দ্য মিরর, এটা কিন্তু অ্যাডভার্ব। সো মানে এই অ্যাডভার্বটা কিন্তু আমাদের বুঝতে হবে, আমরা সেটা পরে বুঝাবো। বাট কোথায় দিয়ে প্রশ্ন করে, কি কাকে, দুইটা দিয়ে প্রশ্ন করতে হবে। তো আমি যখন বলবো আমি পৌঁছেছি, আমার অ্যাকশনটা কি কারো উপর যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে, অ্যাকশনটা ট্রানজিট করতেছে না, ট্রানজিট করতেছে না। তাইলে লন্ডনটা তো এখানে অবজেক্ট, তাইলে আমি এখানে ভার্ব থেকে আমি এটা তো হবে না, ট্রানজিট হবে না।
তাইলে আমার কিন্তু ভার্বের পরে অবজেক্ট বসবে না। তাইলে এইখানে আমি কি করতে পারি, এইখানে আমি একটা প্রেপোজিশন দিতে পারবো, এবং একটা প্রেপোজিশন দিতে হবে। ইন একটা প্রেপোজিশন এখানে অ্যারাইভড এর পরে যখন অ্যাটও হয় ইনও হয়, তখন মানে অ্যাট কখন হবে ইন কখন হবে এটা আমি প্রেপোজিশনের চ্যাপ্টারে পড়াবো, আপনাদেরকে লেসনে পড়াবো, বাট এইখানে ইন হবে। লন্ডন একটা বড় জিনিস, লন্ডন একটা বড় জায়গা, একটা শহর, তো এর জন্য এখানে ইন হবে। দ্য স্টুডেন্টস অ্যারাইভড ইন লন্ডন। আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিনা, ভার্বের এখানে কিন্তু ট্রানজিট হচ্ছে না, তাই আমাকে এখানে একটা প্রেপোজিশন বসাইতে হবে। যদি ট্রানজিট হইতো, যদি এই যে ট্রানজিট হইতো তাহলে আমি প্রেপোজিশনটা বসাইতাম না, কিন্তু আমার এখানে ট্রানজিট হচ্ছে না, তাই আমার এখানে প্রেপোজিশন বসাইতে হবে। এবং এখানে ইন একটা প্রেপোজিশন, দ্য স্টুডেন্টস অ্যারাইভড ইন লন্ডন। ঠিক আছে, এরপরে দেখেন হি স্যাট এবং হি লাফড, দুইটা সেন্টেন্স আমি এখানে লিখেছি। সে বসেছিল এবং সে হেসেছিল। একটু আগে আপনারা দেখছেন কতগুলা সেন্টেন্স, সে মানে হেসেছিল, আবার সে কেঁদেছিল। এই যে সেন্টেন্স গুলা, এগুলা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। এখন আপনি যদি এখানে একটা অবজেক্ট দিতে চান, আপনি অবজেক্ট দিবেন না, না না স্যার আমি একটা অবজেক্ট দিব, একটা বসাইতে হবে অবজেক্ট। এখন আপনি কিভাবে বসাবেন অবজেক্ট? যেহেতু এটা ভার্ব, সেহেতু আপনি ডাইরেক্ট অবজেক্ট বসাইতে পারবেন না, তাইলে আপনাকে অবশ্যই এইখানে একটা প্রেপোজিশন বসাইতে হবে। ধরেন আপনি এটা লিখতে পারবেন না, হি স্যাট দ্য টেবিল, আপনাকে এখানে একটা প্রেপোজিশন বসাইতে হবে। এবং ধরেন আপনি সেই প্রেপোজিশনটা হলো অন, হি স্যাট অন দ্য টেবিল বা হি স্যাট অন দ্য চেয়ার, যাই হোক, এখানে কিন্তু একটা প্রেপোজিশন বসাইতে হবে। অতএব এইটা কিন্তু এইখানে ডাইরেক্ট যাইতে পারবেন না, কারণ এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। আপনারা বুঝতে হবে, সে বসেছিল, তার বসার যে একটা অ্যাকশন, এটা কি মানে কোথাও গেছে? না, কোথাও যায় নাই, তাই একটা ইনট্রানজিটিভ। সেম এখানে হি লাফড অ্যাট মি, মি অবজেক্ট, লাভ ভার্ব, এটা ডাইরেক্ট এখানে যাবে না, মাঝখানে এই যে একটা অ্যাট, এটা আপনাকে বসাইতে হবে প্রেপোজিশন হিসেবে। তাইলে আমরা কিন্তু এইখানে অনেকগুলা আমাদের মানে দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু বলি ইংরেজি বা অনেক কিছু লিখি, সেটা দেখলাম যে আমরা ডিসকাসড অ্যাবাউট বসাইতে পারবো না, বা ডিসকাসের পরে প্রিপোজিশন বসাইতে পারবো না, কারণ এখানে প্রিপোজিশন বসবে না, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এর জন্য ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট বলবে সাথে। ঠিক আছে, এখন এইখানে অ্যাটাক টু একটা ভার্ব, এটার পরে সরাসরি একটা অবজেক্ট বসবে, এখানে আমি প্রিপোজিশন বসাইতে পারবো না। আবার এখানে আমরা দেখলাম যে এই যে স দ্য মিরর, এটাও হইতে পারে, অথবা হি স হিমসেলফ। আমি যদি একটা প্রিপোজিশন এখানে বসাইতে চাই, তাইলে আমাকে এর আগে অবজেক্ট নিয়ে আসতে হবে, অথবা আমি প্রিপোজিশনটা কেটে দিব। এছাড়া আমি যদি বলি যে এই যে অ্যারাইভড একটা ইনট্রানজিটিভ ভার্ব, আপনি এর পরে সরাসরি কোনো অবজেক্ট বসাইতে পারবেন না, আপনার অবশ্যই এই প্রিপোজিশনটা বসাইতে হবে, নাইলে কিন্তু আপনি অবজেক্ট বসাইতে পারবেন না। ঠিক আছে, সেম এখানে আপনি যদি একটা ইনট্রানজিটিভ ভার্বের সাথে ডিরেক্ট কোনো অবজেক্ট বসাইতে চান, তার আগে আপনাকে অবশ্যই প্রেপোজিশন বসাইতে হবে। এখানে অন প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, এখানে অ্যাট প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। তো আশা করি এই যে স্লাইডটা যদি আপনারা বুঝেন, আপনারা কিন্তু আপনাদের বেসিকটা অনেকখানি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবং সমস্যাটা যে জায়গায় হয় সেটা হলো যে একই ভার্ব ট্রানজিটিভ হিসেবেও কাজ করতে পারে এবং ইনট্রানজিটিভ হিসেবেও কাজ করতে পারে। ঠিক আছে, এইখানে আপনারা আসলে হতাশ হওয়ার কিছু নাই এটা শুনে যে হ্যাঁ হ্যাঁ না, আপনারা জাস্ট যদি অর্থটা বুঝেন, সেই ভার্বটার অর্থ কি, ওই বাক্যে, ওই স্পেসিফিক বাক্যে ওই ভার্বটা কি অ্যাকশনটা ট্রান্সফার করতেছে না করতেছে না। এরকমও হইতে পারে, আমি আপনাকে একটু পরেই দেখাই দিব, এটার ভিতরে কিছু ভার্ব ট্রানজিটিভ হিসেবে কাজ করতেছে, আবার সেই ভার্বটাই অন্য সেন্টেন্সে ইনট্রানজিটিভ হিসেবে কাজ করতেছে। তাইলে চলেন আমরা এরকম কয়েকটা উদাহরণ দেখিনি, আমাদের কনসেপ্টটা তো ক্লিয়ার হইতে হবে। এই পর্যন্ত যারা আপনারা ভিডিও দেখেছেন তারা হয়তো মনে করতেছেন কনসেপ্ট 100% ক্লিয়ার, কিন্তু আসলে কিন্তু না, আপনাদের কিন্তু এই পয়েন্টের পরেও ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, নাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, তাইলে মনে হবে যে একটা ভার্ব সবসময় ট্রানজিটিভ হবে, আবার একটা ভার্ব সবসময় ইনট্রানজিটিভ হবে, এরকম কিন্তু না। তাহলে আমরা চলেন কিছু উদাহরণ দেখে নেই, যেখানে একই ভার্ব ভিন্ন ভিন্ন সেন্টেন্সে
ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ হিসেবে কাজ করে। এখন আমাদের আসলে এই উদাহরণগুলো দেখার আগে বুঝতে হবে আরেকটা জিনিস, যে আমরা কেন এগুলা দেখতেছি, যে আমরা কোন ভার্বের পরে একটা অবজেক্ট বসাবো আর কোন ভার্বের পরে আমি অবজেক্টটা বসাইতে পারবো না, আগে আমার একটা প্রেপোজিশন বসাইতে হবে। এটা কিন্তু আমার অর্থ অনুযায়ী বুঝতে হবে। আমি মনে হইলো লিখে দিলাম আর মনে হইলো লিখে দিলাম না, এরকম না। আমার জিনিসটা কনসেপ্টটা বুঝতে হবে। এর জন্য কিন্তু আমরা উদাহরণগুলো প্র্যাকটিস করা, নাইলে কিন্তু আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি প্র্যাকটিস না করে হঠাৎ করে একদিন দেখে সবকিছু বলে ফেলতে পারবেন, এটা কখনো না আমার পক্ষে সম্ভব, না আপনাদের কারো পক্ষে সম্ভব। তো আমরা প্র্যাকটিসটা দেখি, যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি বলি যে বার্ডস ফ্লাই, আমি এখানে আর যাচ্ছি না, ঠিক আছে। আমি যদি বলি বার্ডস ফ্লাই, তাহলে পাখিরা ওড়ে। এখন আপনাকে বুঝতে হবে যে পাখিরা যে ওড়ে, এটার অ্যাকশনটা কি কোথাও যাচ্ছে কিনা। পাখিরা ওড়ে, কি ওড়ে, কাকে ওড়ে, না, অ্যাকশনটা কিন্তু আসলে কোথাও যাচ্ছে না। অবজেক্ট এখানে কিন্তু বসার কথা না, তাই আমি এখানে একটা প্রেপোজিশন বসায় তারপরে আমি অবজেক্ট বসানোর ট্রাই করছি, ঠিক আছে। তাইলে এটা কিন্তু সবসময় ইনট্রানজিটিভ, এটা মাথায় রাখতে হবে। এর জন্য আমি এখানে একটা প্রেপোজিশন বসাইছি। এরপরে দেখেন আই ক্যান ফ্লাই, এইখানে আমি আবার এটা ঢেকে দিলাম, আই ক্যান ফ্লাই, আমি উড়াতে পারি। সেন্টেন্সটা কি কমপ্লিট? আমি উড়াতে পারি। আরে ভাই, তুমি কি উড়াতে পারো? স্বাভাবিক, মানে আমার উড়ানোটার কিন্তু একটা অ্যাকশন আছে, আমি অবশ্যই কোনো কিছু উড়াচ্ছি, আমার ওড়ানোর কিন্তু একটা অ্যাকশন আছে। এর জন্য এই যে এটা ভার্ব, এই ভার্বটা কিন্তু অবশ্যই এটার একটা অ্যাকশন আছে এবং অবজেক্টে যাবে। আমার মাঝখানে কিন্তু কিছু বসবে না, আমার মাঝখানে কোনো প্রেপোজিশন বসবে না, তাই এটা হলো ট্রানজিটিভ। তাইলে আমরা কিন্তু দেখলাম যে ফ্লাই একটা সেন্টেন্সে ইনট্রানজিটিভ ভার্ব, আগে প্রেপোজিশন। আমি যদি প্রেপোজিশনটা না বসাই, দ্য বার্ডস ফ্লাই দ্য স্কাই, হইলো না, কিন্তু আমার কিন্তু একটা প্রেপোজিশন বসাই দিতেছে, কারণ এই জায়গায় এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে দেখি একটা কমন ভার্ব, ইট, মানে খাওয়া। দেখেন এই খাওয়া জিনিসটাও কিন্তু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হইতে পারে। দেখেন আই হ্যাভ ইটেন, আমি এটা ঢেকে রাখলাম, আই হ্যাভ ইটেন। এখন আমি যদি বলি আমি খেয়েছি, আমি কি খেয়েছি? আমি যদি বলি যে তুমি খেয়েছো, কি খেয়েছো? এই যে আমার ইটেন ভার্ব, এটা কিন্তু অবশ্যই একটা অবজেক্ট সাথে নিচ্ছে, কারণ এটার একটা অ্যাকশন কিন্তু কোনো কিছুর উপর পাস হচ্ছে, ঠিক আছে। তাইলে অবশ্যই এটা কিন্তু ট্রানজিটিভ। এখন আমরা পরের উদাহরণটা দেখি, উই ইট সো দ্যাট উই মে লিভ, মানে আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। সেন্টেন্সটা একটু শুনেন তো, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। এইখানে সো দ্যাট উই মে লিভ, এই অংশটা, এটা কি কোনো অবজেক্ট হচ্ছে? আমার কিন্তু এইখানে কোনো অ্যাকশন ট্রান্সফার হচ্ছে না খাওয়ার। আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি, আমার কি কোনো অ্যাকশন ট্রান্সফার হচ্ছে ভার্বের? না, এখানে কিন্তু কোনো অ্যাকশন ট্রান্সফার হচ্ছে না, তাই এখানে কোনো অবজেক্টই নাই, এবং এর জন্য এটা ইনট্রানজিটিভ। আপনারা জিনিসটা একটু খেয়াল করেন যে আসলে উপরের বাক্যেই ইটের কিন্তু একটা অ্যাকশন ট্রান্সফার হচ্ছিল পিৎজাতে, ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু ইটের কোনো অ্যাকশন ট্রান্সফার হচ্ছে না কোথাও, এর জন্য এটা ইনট্রানজিটিভ। এই জিনিসটা বুঝতে হবে। আমরা জাস্ট মুখস্থ করে গেলাম যে কি খাই কি খাই কি খাই, হ্যাঁ অবশ্যই এটা না, এইখানে তো ভাই কি খাই প্রশ্ন করলে হবে না, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি, এটার কেউ কোনো অ্যাকশন ট্রান্সফার হচ্ছে না, তাই এটা ইনট্রানজিটিভ। এরপরে একটু আগে স্যাট, হি স্যাট অন দ্য টেবিল, আমি দেখছিলাম একটু আগে আপনাদেরকে দেখাইলাম যে হি স্যাট ভার্ব, তাইলে হি স্যাট দ্য টেবিল, এটা হবে না, এর জন্য আমি এখানে একটা প্রিপোজিশন বসাইছি, এটা ইনট্রানজিটিভ। একটু আগে আপনাদেরকে দেখাইলাম, কিন্তু একটু আগে দেখাইলাম। এখন এর পরেরটা দেখেন, হি সেট দ্য বেবি অন দ্য টেবিল, এইখানে কি বুঝাচ্ছে? সেট মানে সে টেবিলে বসেছিল, উপরের সেন্টেন্সটার অর্থ, এই সেন্টেন্সটা কি? সে বাচ্চাটাকে টেবিলে বসিয়েছিল। এইখানে কিন্তু সে নিজে বসেছিল, আর এইখানে সে আরেকজনকে বসিয়েছিল, তাই এইখানে যদি ভার্ব হয় তাহলে এটার অ্যাকশন সরাসরি একটা অবজেক্টে পড়েছে, এর জন্য
এখানে এটা ট্রানজিটিভ ভার্ব। একই জিনিস উপরে একটা প্রেপোজিশন বসায় তারপরে আমার অবজেক্ট বসাইতে হয়, কিন্তু এই জায়গায় আমি আপনাকে সরাসরি অবজেক্ট বসাইতে হবে, কারণ এখানে সেটটা হলো বসানো আর উপরে সেটটা হলো সে নিজে বসেছিল। দুইটার অর্থ আলাদা ভাই, অর্থটা বুঝতে হবে। যে আমি এখানে নিজে বসেছিলাম টেবিলের উপরে, আর এখানে আমি বাচ্চাটাকে বসিয়েছিলাম টেবিলের উপরে, তাইলে এই অবজেক্টটা ভার্বের পরে বসবে এবং এটা ট্রানজিটিভ হবে, কারণ এই বসানোর একটা অ্যাকশন আছে, আপনি বাচ্চাকে বসাচ্ছেন, একটা অ্যাকশন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমার বুঝতে হবে যে একটু আগে আমি নিজে বসেছিলাম এবং এখানে আমি আরেকজনকে বসেছিলাম। যখন আমি নিজে বসেছিলাম তখন এটার অ্যাকশন কারো উপর যায় নাই, কিন্তু আমি একটা বাচ্চাকে যখন বসাবো অবশ্যই আমার বসানোর অ্যাকশনটা বাচ্চার উপরে যাবে, তাই এটা ট্রানজিটিভ ভার্ব। অ্যাকশনটা তো যাচ্ছে ভাই ডিরেক্ট এখানে অবজেক্টের উপর পড়তেছে, কিন্তু এখানে কিন্তু কোনো অ্যাকশনটা যাচ্ছে না। ঠিক আছে, তাই এখানে একটা প্রেপোজিশন বসানো হয়েছে। তো আমি একটি সিম্পল জিনিস বারবার বলতেছি যে আমাদের জিনিসটা বুঝতে হবে সেন্টেন্সের ভিতরে ওই ভার্বের অর্থ কি, নাইলে কিন্তু আমরা এইভাবে মুখস্থ করে কখনোই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব আলাদা করতে পারবো না। তো এখন এই স্লাইডটা আমাদের লাস্ট স্লাইড, মানে আসলে এই স্লাইডটা আমি এর জন্য দেখাচ্ছি যে এখানেও ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব একই ভার্ব আমি আপনাদেরকে দেখাবো, তবে এখানে একটু আলাদা করেছি যে ইনট্রানজিটিভ ভার্বের পরেও আমি কিছু অংশ লাগিয়েছি যাতে একটু কনফিউশন ক্রিয়েট হয় যে আসলে এটা অবজেক্ট কি অবজেক্ট না। ঠিক আছে, তো আসলে আমাদের এই জিনিসটা আমি যদি কনসেপ্টটা মাথায় রাখি এই স্লাইডটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। তো চলেন আমরা উদাহরণগুলো একটু দেখি। প্রথম উদাহরণটা হলো দ্য ড্রাইভার স্টপড দ্য ট্রেন। চালকটি ট্রেনটিকে থামিয়েছিল। এখন দেখেন আমি যদি বলি দ্য ড্রাইভার স্টপড, তাইলে আপনি কি বলবেন যে সে নিজে থেমেছিল না সে কাউকে থামিয়েছিল? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর আপনারা সেকেন্ড উদাহরণে পাবেন। দ্য ট্রেন স্টপড সাডেনলি ডিউ টু লো ফুয়েল। দুইটা উদাহরণ আমি এখন থেকে একসাথে সলভ করব যাতে আপনাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়। দ্য ড্রাইভার স্টপড এটাও ভার্ব, দ্য ট্রেন স্টপড এটাও ভার্ব। এখন আপনাদেরকে বুঝতে হবে যে এই দুই স্টপের মধ্যে পার্থক্য কি। দ্য ড্রাইভার স্টপড এটা এখানে এই সেন্টেন্সে বোঝাচ্ছে সে থামিয়েছিল। সে যখন থামিয়েছিল ভার্ব, তখন সে কি থামিয়েছিল? তার এই যে থামানোর একটা অ্যাকশন, অবশ্যই সে কোনো না কিছু থামিয়েছে, কাউকে থামিয়েছে। তো আমার কিন্তু অ্যাকশনটা যাচ্ছে কোথাও, এই অ্যাকশনটা যাওয়ার ফলে কিন্তু আমি অবজেক্টটাকে এখানে বসাইতে পারছি, ট্রানজিট হয়েছে কিন্তু এটা। এরপরে দেখেন দ্য ট্রেন স্টপড, ট্রেন থেমেছিল। সাডেনলি ডিউ টু লো ফুয়েল, হঠাৎ করে, মানে ফুয়েল মানে জ্বালানি কম থাকার কারণে হঠাৎ করে ট্রেনটি থেমে গিয়েছিল। তো এইখানে যে স্টপটা থেমে গিয়েছিল, সে ট্রেন যখন থেমে যায় জ্বালানি কম থাকার কারণে, এই থেমে যাওয়াটার কি কোনো অ্যাকশন আছে কোথাও পড়ছে? জিনিসটা মাথায় রেখেন। একটা হলো উপরেরটা ছিল থামিয়েছিল, অবশ্যই সে কিছু না কিছু থামিয়েছে। আর এখানে হলো থেমে গিয়েছিল নিজে নিজে ট্রেন, লো ফুয়েলের কারণে, কম জ্বালানি। তো এইখানে কিন্তু এই যে সাডেনলি ডিউ টু লো ফুয়েল, এটা কিন্তু অ্যাডভার্ব। এটা আপনাকে একটু বুঝতে হবে যে এর জন্য এক্সটেনশনটা বসিয়েছি আমি একটু কনফিউশন বাড়ানোর কারণে, যে এইখানে কিন্তু এটা অবজেক্ট না, এর জন্য এটা এখানে একটা ইনট্রানজিটিভ এবং উপরেরটাই হবে ট্রানজিটিভ। তাইলে আমরা কিন্তু দেখলাম যে স্টপ ট্রানজিটিভ হইতে পারে, আবার স্টপ ইনট্রানজিটিভ হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের অর্থের উপর মানে ভিত্তি করে। এরপরে দেখেন হিজ ব্রাদার ইজ সিঙ্গিং কোয়াইট ওয়েল। তার ভাই ভালোই গাচ্ছে। কার ভাই জানি না, তার ভাই। তো এরপরে দেখেন হি ইজ সিঙ্গিং এ বলিউড সং। সে গাচ্ছে কি বলিউড সং, মানে হিন্দি ছবির গান, সে হিন্দি ছবির গান গাচ্ছে। তো জিনিসটা আমি যদি মানে বাক্যটা একটার পরে একটা বলি, হিজ ব্রাদার ইজ সিঙ্গিং কোয়াইট ওয়েল, সে ভালোই গাচ্ছে। তে সে কি গাচ্ছে? সে বলিউড সং গাচ্ছে। তাহলে একটার পর একটা যদি আমি কল্পনা করি, এইখানে সিঙ্গিং এটা ভার্ব, এইখানেও সিঙ্গিং এটা ভার্ব। এখন আমি যদি বলি ভালোই গাচ্ছে, তাইলে এইখানে গাওয়াটা কি
মানে কোনো কিছু বোঝাচ্ছে, মানে কোনো কিছু গাচ্ছে, এইখানে কি সেন্টেন্সে এটা বোঝাচ্ছে? সে ভালোই গাচ্ছে। কি গাইতেছে না গাইতেছে এখানে এটার মিনিং নাই, কোনো মানে কোনো ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে? এর জন্যই কিন্তু এই যে কোয়াইট ওয়েল, এটা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু অ্যাডভার্ব, এবং এটা হবে ইনট্রানজিটিভ, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি যে হি ইজ সিঙ্গিং এ বলিউড সং, তার মানে কি সে কি গাচ্ছে? সে বলিউড সং গাচ্ছে, তাইলে কিন্তু এটা হইলো অবজেক্ট, কারণ এই গাওয়ার অ্যাকশন কিন্তু কোথাও না কোথাও যাচ্ছে, বলিউড সং এর উপর যাচ্ছে, তাই এটা হইলো ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? মানে একই জিনিস কিন্তু এক জায়গায় ট্রানজিটিভ হচ্ছে, এক জায়গায় ইনট্রানজিটিভ হচ্ছে, ঠিক আছে? এরপরে দেখেন এই দুইটা সেন্টেন্স আমরা প্রায়ই বলি, আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ভেরি ওয়েল, আই আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি। তা আমরা যদি যাই প্রথম সেন্টেন্সটায়, আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ভেরি ওয়েল, মানে আমি সেই বিষয়টা খুব ভালোভাবে বুঝেছি, আমি বিষয়টা খুব ভালোভাবে বুঝেছি। আবার আমি যদি বলি যে আই আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি, আমি সম্পূর্ণভাবে জিনিসটা বুঝি। তো এইখানেও আন্ডারস্ট্যান্ড ভার্ব, এইখানেও আন্ডারস্ট্যান্ড ভার্ব। এখন কথা হইল যে আমি বিষয়টা ভালোভাবে বুঝি, আমি কি ভালোভাবে বুঝি? বিষয়টা, দ্য ম্যাটার, অবজেক্ট, অবশ্যই অবজেক্ট, তার কারণ এখানে কিন্তু ডিরেক্ট একটা অ্যাকশন করতেছে, আমি বুঝি, আমি কি বুঝি, ঠিক আছে? অতএব এটা কিন্তু হবে ট্রানজিটিভ। এখন আমি যদি বলি আন্ডারস্ট্যান্ড কমপ্লিট, আমি সম্পূর্ণভাবে বুঝি, ভাই কেউ বুঝাইতেছে, ধরেন আপনাকে কিছু বুঝে, ভাই আমি সম্পূর্ণভাবে বুঝি, আমি খুব ভালোভাবে বুঝি, আমি খুব ভালোভাবে বুঝতেছি, ঠিক আছে? কি বুঝতেছি সে যেটা বলতেছে এখানে কিন্তু এখন সেটা ইম্পর্টেন্ট না, আমি ভাই সম্পূর্ণভাবে বুঝি, আমি কথা শেষ করতে চাইতেছি, তাহলে এইখানে কিন্তু আমার আর কোনো অবজেক্ট বসাইতে হইল না, তাই এটা ইনট্রানজিটিভ। মানে আমরা কিন্তু জিনিসটা মানে বুঝি কিনা, যে আমরা মানে যদি কনসেপ্টটা না বুঝি, কোন জায়গায় কোন ভার্বের কনসেপ্টটা কি, তাইলে কিন্তু আমরা বলতে পারবো না যে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ, ঠিক আছে? তো আমি যদি এখানে বলি, যেমন ধরেন আমি আপনাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই যে আমরা কোন জায়গায় ভুলটা করব যদি না বুঝি। আই আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি দ্য ম্যাটার, ধরেন আমি আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি এখানে দ্য ম্যাটার লিখলাম, ধরেন এটা আমি এখানে মুছে দেই। আমি যদি বলি আই আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি দ্য ম্যাটার, ধরেন সেন্টেন্সটা এইটা, এখন এই সেন্টেন্সটা মানে হলো আমি বিষয়টা সম্পূর্ণভাবে বুঝি, কথা বুঝেন? আমি কিন্তু স্ট্রাকচার কি না, আমি বাংলাটা বললাম, স্ট্রাকচারটা এখন আপনাকে মেনটেন করতে হবে। এটা ভার্ব, আমি বুঝি কি দ্য ম্যাটার সম্পূর্ণভাবে, ঠিক আছে? তো আমার সেন্টেন্সটা কি কারেক্ট হবে না, কারণ এটা তো অ্যাডভার্ব, এটা হলো অবজেক্ট, তাহলে কিভাবে হবে? ভার্বের পরে তো আমার ডাইরেক্ট অবজেক্ট হবে, কথাটা বুঝছেন কিনা? তাহলে এইটা তো আমার এইখানে চলে আসবে, আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার কমপ্লিটলি, এইখানেই কিন্তু আমার বোঝার ব্যাপার ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। এই সেন্টেন্সে আই আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি বলে ছেড়ে দিলে কোনো সমস্যা নাই, কিন্তু কমপ্লিটলির পরে যদি আপনি দ্য ম্যাটার ইউজ করেন, তাহলে দ্য ম্যাটারটা আপনাকে আগে আনতে হবে, তারপরে কমপ্লিটলি ইউজ করতে হবে, আগে কমপ্লিটলি ইউজ করতে পারবেন না, কারণ ভার্বের পরে ডাইরেক্ট তখন আপনার অবজেক্ট বসতে হবে। আমি এই সেন্টেন্সটা বুঝাইতে পারছি কিনা, মানে এই জিনিসটাই আমরা ভুল করি, আই আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি দ্য ম্যাটার অনেক সময় বলি আমরা, অনেকে বলে, কিন্তু দ্য আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার কমপ্লিটলি এটা হইলো কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে? তো এরপরে দেখেন আরেকটা ইন্টারেস্টিং, যে আই ব্রোক মাই কফি মাগ, মানে আমি আমার কফি মাগ মানে মগ আর কি, আমি আমার কফি মগ ভেঙে ফেলেছিলাম। এখানে ব্রোক ভার্ব, বাকিটা পরে আসতেছি, নিচেটা দেখেন মাই কফি মাগ ব্রোক ইয়েস্টারডে, আমার কফি মাগ গতকাল ভেঙে গিয়েছিল, এখানে ব্রোক ভার্ব, ঠিক আছে? এখন আমি যদি এখানে বলি যে আই ব্রোক মাই কফি, আমি ভেঙেছিলাম, তাহলে আমি 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 যখন প্রশ্ন করবো যে আমি ভেঙেছিলাম, তাহলে অবশ্যই আমি কিছু না কিছু ভেঙেছি, তাই না? আমার এই ভাঙার একটা অ্যাকশন কোনো কিছুর উপর পড়েছে, অবশ্যই মাই কফি মাগ এটা তখন একটা অবজেক্ট, কারণ এটার অ্যাকশন সরাসরি কফি মাগে পড়েছে। মাই কফি মাগ ব্রোক ইয়েস্টারডে, আমার কফি মাগ ভেঙে গিয়েছিল, এখন এখানে কে ভাঙছে না ভাঙছে কিন্তু কিছু বলে নাই, আমার কফি মাগ ভেঙে গিয়েছিল গতকাল,
ইয়েস্টারডে এটা কিন্তু অ্যাডভার্ব, অনেকে মনে করবে এটা একটা অবজেক্ট, না এটা একটা অ্যাডভার্ব। সো ভার্বের কিন্তু কোনো অ্যাকশন কোথাও যাচ্ছে না। আমার কফি মাগ ভেঙে গিয়েছিল, কোনো অ্যাকশন যাচ্ছে না, তার মানে এটা ইনট্রানজিটিভ। এবং উপরেরটা ট্রানজিটিভ, কারণ এটার অ্যাকশন কিন্তু কফি মাগে পড়েছিল, আমি ভেঙেছিলাম, কিছু না কিছু ভেঙেছি, অ্যাকশন গিয়েছে, তাই এটা ট্রানজিটিভ। আর এটা ইনট্রানজিটিভ কারণ আমার কফি মাগ ভেঙে গিয়েছিল। ঠিক আছে, তাইলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমরা কোন জায়গায় ভুলগুলা করি। এই যে আন্ডারস্ট্যান্ড, এই আন্ডারস্ট্যান্ডের যে ইউজটা, যে আই আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি, হয় এটা বলতে হবে, অথবা আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার কমপ্লিটলি। কমপ্লিটলিটা বসবে শেষে, অ্যাডভার্বটা বসবে শেষে। এই জিনিসটা কিন্তু আমরা মানে এই ভার্বের নলেজটা না থাকার ফলে, কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ, এই নলেজটা না থাকার ফলে কিন্তু মানে আমরা বুঝতে পারতেছি না। এবং শুধু ওইটা না, কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ এটা, এই ভার্বটা এই সেন্টেন্সে কি ব্যবহার হচ্ছে, ট্রানজিটিভ অর্থে না ইনট্রানজিটিভ অর্থে, এটা আমাদের বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা আসলে ইংরেজি সঠিকভাবে লিখতেও পারবো না, বলতেও পারবো না। তো আশা করি আপনারা এই স্লাইডটা বুঝতে পারছেন, এবং এটা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা মানে স্পোকেন ইংলিশেও যে অনেক সময় মানে উল্টাপাল্টা বলি এবং বুঝতে পারতেছি না আসলে মানে কি বলতেছে। এটার কারণ হলো আমরা আসলে প্রপার গ্রামারটা জানি না। তো ভার্বের এটা থার্ড ভিডিও ছিল। প্রথম ভিডিওতে আমরা ভার্ব কি, ভার্ব কত প্রকার, এগুলা দেখেছি। দ্বিতীয় ভিডিওতে আমরা মানে অ্যাকশন ভার্ব এবং স্টেট ভার্ব বুঝেছি, এবং এই ভিডিওতে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব বুঝালাম। তো এর পরেও ভার্বের আরো কয়েকটা ভিডিও আসবে, আশা করি আপনার ভিডিওগুলো সম্পূর্ণ সবগুলা দেখবেন। আসলে সম্পূর্ণ জিনিসটা যদি আপনারা না দেখেন, এই 5 মিনিট 10 মিনিট দেখে আসলে মানে কমপ্লিট নলেজ আসে না। এবং অনেক অনেক ইউটিউবের অনেক ভিডিওতে আপনার ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের 5-10 মিনিটের ভিডিওগুলো দেখবেন, কিন্তু ডিটেইল কনসেপ্টটা আপনার বুঝতে হলে এই জিনিসটা আপনাকে অনেক বেশি স্টাডি করতে হবে। এর জন্য আমার ভিডিওগুলো আসলে একটু বেশি বড় হয়ে যায়। অনেকে দেখবে অনেকে দেখবে না, কিন্তু যারা দেখবে সম্পূর্ণ ভিডিও তারাই গেইনার হবে। সো এখানে আসলে আমি আশা করব আপনারা যারাই আমার ভিডিও দেখতেছেন তারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, যাতে আপনারা ফুল কনসেপ্টটা পান। তো আমি নেক্সট ভিডিও আরেকটা নিয়ে আসবো, ততদিনের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।